আজকে আমরা সমযোজী বন্ধনের যে প্রকারভেদ, বিভিন্ন প্রকার সমযোজী বন্ধন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে লুইস এবং কোজেলের যে অষ্টক নিয়ম আছে, সেই অষ্টক নিয়মের কিছু ব্যতিক্রম আছে। অষ্টক নিয়মটা কি, যে যখন এরা রাসায়নিক বন্ধনে যুক্ত হয়, প্রত্যেকটা মৌলই কি করে তার বহিঃশক্তি স্তরে অষ্টক পূর্ণ হয়, অর্থাৎ S2P6 কাঠামো পায়। যেমন দেখো এখানে প্রত্যেকটা মৌল কি হয়েছে, বহিঃশক্তি স্তরে অষ্টক পূর্ণ হয়েছে। যেমন দেখো এখানে 4টা ইলেকট্রন, আর এখানে 4টা, এই 8টা, আবার এই পাশে 4টা, আর তাইলে অক্সিজেন এখানে শেয়ার করে, দুটো ইলেকট্রন শেয়ার করে আরো দুটো ইলেকট্রনের সাথে, এবং তার মোট বাইরের সেলে 6টা ইলেকট্রন ছিল, আর দুটো শেয়ারের ফলে সে অষ্টক পূর্ণ হয়ে গেছে না। আবার যেমন দেখো কার্বনের বাইরের সেলে 4টা ইলেকট্রন ছিল, সেই 4টা ইলেকট্রন দুটো অক্সিজেনের সাথে শেয়ার করে সে বাইরে অষ্টক পূর্ণ হয়েছে। তুমি দেখো এই যে চতুর্ভুজ, এখানে 4টা, এই পাশে 4টা, তো কার্বনের মোট 8টা হয় বাইরের সেলে, আবার অক্সিজেনেরও 8টা হয়। এখানে প্রত্যেকটা ছবি অষ্টক পূর্ণতার ছবি দেখিয়েছে। এখানে দেখিয়েছে যে এ আর বি দুটো মৌল, তারা প্রত্যেকে একটা করে ইলেকট্রন শেয়ার করে, এক জোড়া ইলেকট্রন শেয়ার করে এরা বহিঃশক্তি স্তরে দ্বিত্বপূর্ণ হয়েছে। আর এখানে 2 জোড়া ইলেকট্রনের শেয়ারিং দেখানো হয়েছে, এখানে হলো 3 জোড়া ইলেকট্রনের শেয়ারিং দেখানো হয়েছে। আচ্ছা, জোড়া বললে আমরা হাইড্রোজেনের ওইটার স্যার একটু বুঝিয়ে দিবেন। হ্যালো স্যার, কার্বন আর হাইড্রোজেনের যে বন্ডটা, দ্বিতীয় লাইনের 3 নাম্বার বন্ড, এইটা জি স্যার। এইটা হলো এক একটা কার্বন পরমাণুর বাইরে সেলে মোট কয়টা ইলেকট্রন আছে? 4টা। এই যে দেখো লাল ডট যেগুলো আছে, লাল ডট, এগুলি হলো কার্বনের ইলেকট্রন, আর সবুজ ডট যেগুলো আছে সেগুলো হলো হাইড্রোজেনের ইলেকট্রন। বুঝতে পেরেছো? এখন এই কার্বন কি করেছে, দুটো হাইড্রোজেনের সাথে দুটো ইলেকট্রন শেয়ার করেছে, আবার এই কার্বন তার পাশের কার্বনের সাথে কয়টা ইলেকট্রন শেয়ার করেছে? 2টা। এই কার্বন তাইলে মোট ইলেকট্রন শেয়ার করেছে সে কি, এখানে 2টা আর এখানে 2টা, মোট 4টা ইলেকট্রন শেয়ার করেছে। তো 4টা ইলেকট্রন শেয়ার করতে গিয়ে সে আরো অন্যের আরো 4টা নিয়েছে না? জি স্যার। এই কার্বনের, তাইলে এই কার্বনের বহিঃশক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন দাঁড়ায়? এই 4টা সহ 8টা হয়ে গেছে না? আবার প্রত্যেকটা হাইড্রোজেন একটা কার্বনের ইলেকট্রন শেয়ার করে সে হিলিয়ামের স্ট্রাকচার পেয়েছে, দ্বিত্বপূর্ণ, এটাকে বলা হয় দ্বিত্ব, আর এটাকে বলা হয় অষ্টক। বুঝতে পেরেছো? অষ্টক নিয়মে দ্বিত কথাটা নাই, সেখানে শুধু 8টা ইলেকট্রনের কথাই বলা আছে। কিন্তু কোন কোন মৌল দুটো ইলেকট্রন শেয়ার করেও কি করতে পারে, নিষ্ক্রিয় মৌলের কাঠামো পেতে পারে। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, এরা কি করে বহিঃশক্তি স্তরে দ্বিত্বপূর্ণ করে। বা লিথিয়ামও হিলিয়ামের কাঠামো পায়, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হিলিয়ামের কাঠামো পায়। তো আর এই জিনিসটা কি বুঝতে পেরেছো, যে একটা কার্বন নিজেদের মধ্যে দ্বিবন্ধনে যুক্ত হয়েছে, আর অবশিষ্ট দুটো ইলেকট্রন দিয়ে দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এই যৌগটার নাম হলো ইথিন, এটার নাম ইথিন। আচ্ছা, এখানে ছবি দেখে আমরা বুঝতে পারছি যে সমযোজী বন্ধন কয় রকমের, এই ছবি দেখে বলো দেখি। স্যার 3 রকমের। 3 রকমের। কি? একক বন্ধন, দ্বিবন্ধন, তারপরে হলো ত্রিবন্ধন। এছাড়াও সমযোজী বন্ধনে সিগমা বন্ধন এবং পাই বন্ধন নামেও আরো 2 প্রকার বন্ধন আছে। সেটা আমরা অরবিটালের ওভারল্যাপিং এর বেলায় আমরা গিয়ে দেখাবো, যে একটা অরবিটাল আরেকটা অরবিটালের সাথে যদি চড়ে বসে বা অতিক্রমণ করে, তখন আবার 2 রকমের সমযোজী বন্ধন তৈরি হয়। একটাকে বলি আমরা সিগমা বন্ধন, আরেকটাকে বলি পাই বন্ধন। বুঝতে পেরেছো? তো সেটা আমরা পরে পড়বো। সেটা হলো অরবিটালের অতিক্রমণ দিয়ে ওইটা বোঝানো হয়।
আর এইটা হলো ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে দেখানো হয়। তো এখানে কতগুলো অণু দেখানো হয়েছে দেখো, এখানে একক বন্ধনওয়ালা, দ্বিবন্ধনওয়ালা, এগুলো সব একক বন্ধনওয়ালা, এখানে দ্বিবন্ধনযুক্ত যৌগ, আর এখানে হলো স্যার ত্রিবন্ধনযুক্ত। আচ্ছা এখন দেখো সমযোজী বন্ধন মোট কয় রকমের? একক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। একক বন্ধন হয় এক জোড়া ইলেকট্রন শেয়ারের ফলে, আর দ্বিবন্ধন হয় দুই জোড়া ইলেকট্রন শেয়ারের ফলে, আর ত্রিবন্ধন হয় তিন জোড়া ইলেকট্রন শেয়ারের ফলে। এখানে দেখো এখানে দ্বিবন্ধনে দুই জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে, এই যে দুই জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে। একটা কার্বন মোট চার জোড়া ইলেকট্রন শেয়ার, চারটা ইলেকট্রন শেয়ার করেছে। শেয়ার মানে কি? এই জোড়ার মধ্যে তার এক নিজের একটা আর অন্যের আরেকটা, বুঝতে পেরেছো? এই শেয়ারকৃত ইলেকট্রনের মধ্যে বা ইলেকট্রন জোড়ের মধ্যে যারা শেয়ারে অংশগ্রহণ করে তাদের প্রত্যেকের একটা করে ইলেকট্রন। এক জোড়ার মধ্যে কয়টা? একটা। দুই জোড়ার মধ্যে দুইটা। এটা কি বুঝতে পেরেছো? যেমন দেখো এখানে নাইট্রোজেন, নাইট্রোজেন যে তৈরি হয়েছে, এখানে এই এ আর বি যদি একই হয়, এন এবং এন, এরা কি হয়েছে? ত্রিবন্ধনে যুক্ত হয়েছে। ত্রিবন্ধনে হলে প্রত্যেকে তিনটা করে ইলেকট্রন শেয়ার করেছে, তাই না? তো এখানে শেয়ারিং জোড় কয়টা হয়ে গেছে? তিন জোড়া। আর শেয়ারকৃত ইলেকট্রন যেমন দেখো এর শেয়ারকৃত ইলেকট্রন একটা, বি এর আরো একটা, এখানেও এর শেয়ারকৃত ইলেকট্রন একটা, বি এর একটা, অর্থাৎ এখানে দুই জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা এবার আমি পরের স্লাইডে যাই। দেখো প্রকারভেদ, এতক্ষণ আমি যা আলোচনা করেছি এগুলো সব এখানে আছে, এটা তোমরা একটু নিজেরা পড়ে নিবে। তাইলে আমরা বলতে পারি একক সমযোজী বন্ধন, দ্বি সমযোজী বন্ধন, তারপরে হলো ত্রিসমযোজী বন্ধন। এই তিন রকমের সমযোজী বন্ধন আছে। একক সমযোজী বন্ধন দেখো এই হাইড্রোজেন উদাহরণ হিসেবে নিয়ে আমরা দেখিয়েছি। আবার ক্লোরিন এবং হাইড্রোজেন, এরা এক জোড়া ইলেকট্রন শেয়ার করে কিভাবে HCl বন্ধন তৈরি করেছে এটা দেখানো হয়েছে। আচ্ছা এখানে বাইরে যে ইলেকট্রন জোড়াটা আছে, এই যে এই জোড়াটা, এটাকে কি বলি বলো দেখি? এখানে এই জোড়াটা তোমরা একটু এখানে একটা জিনিস একটু খেয়াল করো। এই জোড়াটা, এই জোড়া ইলেকট্রনটা আর এই জোড়া ইলেকট্রন, এই জোড়া ইলেকট্রন আর এই জোড়া ইলেকট্রন, এই যে দাগ দিলাম, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি বলো দেখি? স্যার ওই পাশেটা তো শুধু মানে ক্লোরিনেরই মানে ইলেকট্রন, আর এখানে তো একটা হাইড্রোজেনের আরেকটা ক্লোরিনের। না, এখানে এইটা হলো বন্ধন জোড়। শোনো, এইটা হলো বন্ধন জোড়। এটা কি? বন্ধন জোড়। আর ওই পাশেরটা কি? ডান পাশেরটা, এটা হলো বন্ধন জোড়। ইংরেজিতে বলা হয় বিপি, বন্ড পেয়ার, বন্ড পেয়ার। আর এইটা কি বলে? অবন্ধন জোড়। এটাকে আমরা কি বলি? অবন্ধন জোড়। ইংরেজিতে কি বলে? লোন পেয়ার। লোন পেয়ার। লোন মানে একা, নিঃসঙ্গ জোড়, এলপি, এটাকে আমরা বলি এলপি। তাইলে এই এলপি গুলো দেখাতে হয়। বন্ধনের পরে যে এলপি গুলো রয়ে গেছে, যেমন এখানে বন্ধন তৈরি করার পরে ক্লোরিনে কয়টা এলপি আছে? লন পেয়ার আছে কয়টা? আচ্ছা লন পেয়ারের বাংলা কি হতে পারে? নিঃসঙ্গ জোড়। লন মানে কি? একা, নিঃসঙ্গ, বুঝতে পেরেছ? লন পেয়ার, লন পেয়ার বা লোন উচ্চারণটা না করে লন পেয়ার, LONE। আমরা বলি না যে আমি লনলি ফিল করছি, লনলি মানে একাকিত্ব, লন, বুঝতে পেরেছ? LONE। তাইলে এই পেয়ারটাকে আমরা বলি লন পেয়ার, এটাকে আমরা বলি লন পেয়ার। তাইলে এখানে HCl এর মধ্যে, ক্লোরিনের মধ্যে কয়টা লন পেয়ার আছে? তিনটা। তিন জোড়া। তিন জোড়া, সরি তিনটা বললে হবে না, তিন জোড়া অথবা ছয়টি, তিন জোড়া অথবা ছয়টি। আর হাইড্রোজেনের মধ্যে কোনো লন পেয়ার আছে? নাই।
না আর স্যার এইখানে স্যার কি আমরা যদি লন পেয়ারের কথাই বলি মানে জোড়ার কথা তাহলে তো আমরা তিনটাই বলবো না। হ্যাঁ, জোড়া কথাটা তো তাইলে উল্লেখ করতে হবে, 3 জোড়া, 3টি বললে তো হবে না। ও লন পেয়ার 3টি, জি তাই স্যার, না? যদি পেয়ার আমাদেরকে কোথায় জিজ্ঞেস তাইলে তো? করে যে এখানে লন পেয়ার কয়টা তাহলে তো আমরা তিনটা বলবো না। হ্যাঁ, কিন্তু আগে তো আচ্ছা পেয়ারের কথা বলছি। শোনো, বাংলায় যখন বলি 3টা না বলে 3 জোড়া বললে ভালো হয়, বুঝতে পেরেছো? আচ্ছা এটা ক্লিয়ার জি হয়ে স্যার। যায়। হ্যাঁ, আর কয়টি বললে তো এটা সংখ্যা বুঝায়, একক ভাবে বুঝায়, বুঝতে পেরেছো? এই জি স্যার হলো সমস্যাটা। আচ্ছা, আর দ্বি সমযোজী বন্ধন, এটা তো বুঝে যে 2 জোড়া ইলেকট্রন শেয়ারের ফলে যে সমযোজী বন্ধনটা তৈরি হয় সেটাকে আমরা বলি দ্বি সমযোজী বন্ধন। দেখো প্রত্যেকটা কার্বনের, এখানে কার্বনের ইলেকট্রন গুলোকে লাল, তোমরা কি বুঝতে পারছো, লাল ডট দিয়ে দেখানো হয়েছে, আর অক্সিজেনের ইলেকট্রন গুলো কি ব্ল্যাক ডট দিয়ে বোঝানো হয়েছে। কোন কোন বইয়ে তোমরা ইচ্ছা করলে এত সময় না থেকে ডট এন্ড ক্রস, ডট এন্ড ক্রস, ক্রস একটা ডট দিবা আর একটা কি দিবা, ক্রস, ক্রস। ছোট্ট একটা ক্রস, ডট এন্ড ক্রস দিয়েও কোন কোন বইয়ে বোঝানো হয়েছে, মানে ভিন্ন ভিন্ন ইলেকট্রন বুঝাতে। যেমন কার্বনের ইলেকট্রন গুলো আমি এখানে লাল ডট দিয়েছি, অক্সিজেনের ব্ল্যাক ডট দিয়েছি। তাইলে দেখো কার্বনের বাইরে সেলে 4টা ইলেকট্রন, অক্সিজেনের বাইরে সেলে 6টা ইলেকট্রন আছে। এখন তাইলে এখানে শেয়ারিং কয়টা ইলেকট্রন হবে? 4টার বেশি কি হবে শেয়ারিং? স্যার 4টা কারণ বেশি হবে না দুজনের তো শেয়ারিং এ দুজনের সমান সমান থাকতে হবে এখানে। তাইলে কার্বনের 4টা আছে, অক্সিজেনের আছে 6টা, তাহলে কার্বনের 4টার সাথে অক্সিজেনের, তো এককভাবে এতগুলো ইলেকট্রন একটা অক্সিজেনের সাথে শেয়ার করবে না, সে কি করবে, এই দুটো দুইটা ইলেকট্রন একটা অক্সিজেনের সাথে, অক্সিজেনের তো 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে না, জি হ্যাঁ স্যার স্যার। 2টা হলো মুক্ত ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন। আর কার্বনের আনপেয়ার্ড ইলেকট্রন আছে কয়টা? চারটা। 4টা। আচ্ছা, কার্বনের হলো 4টা আনপেয়ার্ড ইলেকট্রন, বাংলায় আরেকটা কি বলবো, অযুগ্ম ইলেকট্রন, আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন। ইলেকট্রন তাহলে অক্সিজেনের অযুগ্ম ইলেকট্রন হলো 2টা, আর কার্বনের অযুগ্ম ইলেকট্রন হলো চারটা। 4টা। তাহলে দেখো এই যে এই কার্বনটা কি করেছে, দুটো ইলেকট্রন শেয়ার করেছে অক্সিজেনের সাথে, ওই এইখানে শেয়ারিংটা করেছে কয়টা, কার্বনের স্যার 2টা, অক্সিজেনের 2টা। তাহলে এই যে এখানে একটা দ্বিবন্ধন, দ্বি সমযোজী বন্ধন তৈরি হয়ে গেছে এখানে, এটা হলো কার্বন ডাই অক্সাইডের গঠন। তারপরে যেমন দেখো দুটো কার্বন পরস্পর প্রত্যেকে এক জোড়া করে ইলেকট্রন শেয়ার করে একটা দ্বিবন্ধনে যুক্ত হয়েছে, আর এই বাকি হাতগুলো ফাঁকা, মানে কি তার প্রত্যেকের একটা করে ইলেকট্রন রয়ে গেছে। কি অবস্থায় রয়ে গেছে শোনাও, এই বিজোড় ইলেকট্রন যদি থেকে থাকে তাহলে সেটা যুজনী। যেমন দেখো এখানে কয়টা বিজোড় ইলেকট্রন রয়ে গেছে, দুটা দুইটা। মানে প্রত্যেকটা কার্বনের দুটো করে বিজোড় ইলেকট্রন রয়ে গেছে, এই জন্য এই যে 2টা হাত, অর্ধ হাত, বুঝতে পেরেছো? এখানে দুটো আচ্ছা যুজনী বুঝায় যে একটা কার্বনের পরস্পর দ্বিবন্ধনে যুক্ত হওয়ার পর প্রত্যেকের মধ্যে একটা করে কি আছে, অযুগ্ম ইলেকট্রন রয়ে গেছে, এই অযুগ্ম ইলেকট্রন গুলোই তার যুজনী। আচ্ছা, যুজনী কি এটা কি তোমরা বুঝো? যুজনী হলো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, যুজনী হলো অযুগ্ম ইলেকট্রন অযুগ্ম, মানে যেগুলো আনপেয়ার্ড অবস্থায় আছে সেই ইলেকট্রনের সংখ্যা। তো তোমরা এখানে দেখো অক্সিজেনের যুজনী কত এই জায়গায়, 2 2, কার্বনের যুজনী 4 4। তাই না? তাইলে অতএব এই অক্সিজেনের সাথে কার্বনের 2 এর বেশি ইলেকট্রন শেয়ার হবে না, আবার এই অক্সিজেনেরও দুটো করে ইলেকট্রন শেয়ার করবে, এই জন্য এটা এখানে এটা হয়েছে। আবার দেখো এখানে কার্বনের যুজনী 4, এই কার্বনের যুজনীও 4, তাইলে তারা পরস্পর 2টা করে শেয়ার করেছে, তাইলে তার অবশিষ্ট যুজনী আরো 2 করে রয়ে গেছে, এই জন্য এখানে একটা হাত দেখানো হয়েছে, এই পাশে আরেকটা হাত দেখানো হয়েছে। এই হাতগুলো দিয়ে আবার সে কার সাথে যুক্ত হতে পারে, অন্য মৌলের সাথে
যুক্ত হতে পারে, ধরো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যালো, আচ্ছা, আমি তাইলে পরের ইয়েতে যাচ্ছি। একটু দেখো, ত্রিবন্ধন বা ত্রিযুজি বন্ধন, ত্রিসমযোজী বন্ধন, ত্রিসমযোজী বন্ধন এর মানে ত্রিবন্ধন কিভাবে তৈরি হয়। এখানে দেখো নাইট্রোজেনের যুজনী ইলেকট্রন কয়টা, এখানে যুজ্যতা কত নাইট্রোজেনের, এই জায়গায় 3, এখানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 3। অতএব দুটো নাইট্রোজেন কি করবে, তার অযুগ্ম ইলেকট্রন গুলো শেয়ার করবে। তাইলে তিনটা, এখানে 3 জোড়া ইলেকট্রন শেয়ার হচ্ছে, অর্থাৎ একটা ত্রিবন্ধন তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে একটা। তো এইটা কি তোমরা বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এই জিনিসগুলো কি আরো কি যে আছে একটু বলো তো দেখি। এই দুটো ইলেকট্রনকে আমরা কি বলবো, এই দুটো ইলেকট্রনকে কি বলবো, কে স্যার বলতে এটা পারো? স্যার লোন পেয়ার। হ্যাঁ, লুন পেয়ার, বা বাংলায় বললে অবন্ধন বাংলা। জোড় ইলেকট্রন। না, আমরা আরো সহজ আরেকটা ভাষা বলছি আমি। আরেকটা কি স্যার এই যে নিঃস্ব নাকি? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা আচ্ছা, নিঃসঙ্গ নিঃসঙ্গ জোড়। নিঃসঙ্গ ইলেকট্রন। স্যার এখানে কি ইলেকট্রন জোড় বলবো নাকি ইলেকট্রন? না, ইলেকট্রন। নিঃসঙ্গ জোড় বললেও হবে, ইলেকট্রন না বললেও হবে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অথবা মুক্ত জোড় ইলেকট্রন, কি বলবো আমরা, মুক্ত জোড় ইলেকট্রন। বাংলায় আমরা বলবো মুক্ত জোড় ইলেকট্রন অথবা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, আর ইংরেজিতে বলবো লন পেয়ার। আর শর্ট স্যার মুক্ত জোড় ইলেকট্রন এখানে হলে তো একটা ইলেকট্রন হয় না? মুক্ত জোড় বলতেছি না, জোড় আচ্ছা, বললে আচ্ছা। দুটো দুটো দুটো। মুক্ত অবস্থায় আছে। শোনো, এখানে এই যে পেয়ার কথাটা এখানে খুব গুরুত্ব বহন করে, বুঝতে পেরেছো? জি স্যার। তো এটাকে আমরা মুক্ত জোড় ইলেকট্রন বলবো অথবা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বলবো। আচ্ছা, তোমরা কে বলতে পারবে যে অ্যামোনিয়া আমরা লিখি, অ্যামোনিয়ার মধ্যে কয়টা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে বা মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে, অ্যামোনিয়ার প্রকৃত ইয়েটা কি হবে। এখানে NH3 লিখলাম, আর এটা যদি আমি স্ট্রাকচার লিখি তাইলে এখানে N লিখলাম, তারপরে এখানে H লিখলাম, এখানে একটা H। এখন বলো এখানে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে কিনা এবং থাকলে কয়টা। স্যার একটা। একটা, এক জোড়া। এক জোড়া, সরি। একটা বললে তো একটি বোঝায়, এটা তো হবে না। এখানে এক জোড়া স্যার। এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রনটাকে কিভাবে দেখাতে হয়, এরকম ডট দিয়ে দেখাতে হয়, বুঝতে পেরেছো? তাইলে অ্যামোনিয়া যদি লিখি আমরা, ইচ্ছা করলে এখানে এক জোড়া ইলেকট্রন এভাবে দেখাবো। লিখতে কি করব, এখানে এক জোড়া ইলেকট্রন দেখাবো। অথবা আমি এটা এই পাশে না লিখে আমি যদি সামনেও লিখি তাইলেও হবে, এখানে না লিখে যদি আমি এই পাশেও লিখি তাইলেও হবে, অথবা নিচে লেখলেও হবে। তাইলে অ্যামোনিয়ার মধ্যে কি আছে, এক জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। কিভাবে বুঝলাম যে নাইট্রোজেনের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে, নাইট্রোজেন 5টা। হ্যাঁ, তো নাইট্রোজেনের যে লুইস ডট গঠনটা কি, নাইট্রোজেনের বাইরের শেলটা হলো কত, 2s2 আর কত বলো দেখি, 2p3। 2p3, তাই না? তাইলে তার এই লুইস ডট গঠনটা কি হবে, এন লিখে আমি এখানে, এটা জোড়বদ্ধ অবস্থায় আছে না, জি স্যার। এটা জোড়বদ্ধ অবস্থায় আছে, তাইলে এখানে আমি লিখলাম জোড়। আর 3টা ইলেকট্রন আমি কিভাবে দেখাবো, এরা হলো নিঃসঙ্গ অবস্থায় আছে। এই যে 3টা ইলেকট্রন, এই হলো নাইট্রোজেনের গঠন। যে দেখো এই যে এখানে জোড়াটা আমি দেখিয়েছি, তারপরে এটা কার গঠন বলো দেখি, এই স্ট্রাকচারটা কার স্ট্রাকচার, কে দিয়েছে এটা, লুইস। এই জন্য বলা হয় নাইট্রোজেনের লুইস গঠন, এটা হলো নাইট্রোজেনের লুইস গঠন। তোমাদের আমি একটা কি গঠন? লুইস গঠন। আচ্ছা, এখানে একটা পাতা আমি তোমাদের একটু দেখাই এখানে, তাইলে তোমরা এই পাতাটা আবার পরে দেখতে পারবে যে লুইস ডট গঠনটা। এইটা দেখো, এইটা আমি
তোমরা একটু ভালো করে দেখার জন্য আমি এখন এটা বুঝতে পারবে এখানে কার কয়টা মুক্ত জোড় ইলেকট্রন আছে আর নিঃসঙ্গ ইলেকট্রন আছে এটা তোমরা এখানে বলতে পারবে। এখান থেকে একটু বলে যাও তো কার কয়টা নিঃসঙ্গ ইলেকট্রন আছে আর জোড়বদ্ধ অবস্থায় আছে কয়টা? স্যার লিথিয়ামের একটা মুক্ত ইলেকট্রন জোড় একটা, ইলেকট্রন, বেরিলিয়ামের দুইটা, বোরনের তিনটা, হ্যাঁ, আর কার্বনের, কার্বনের নাইট্রোজেনের চারটা, নাইট্রোজেনের তিনটা মানে মুক্ত ইলেকট্রন, আর একটা হলো গিয়ে মুক্ত জোড় ইলেকট্রন। নিঃসঙ্গ ইলেকট্রন হলো 3টা। হ্যাঁ, নিঃসঙ্গ ইলেকট্রন 3টা আর জোড়বদ্ধ অবস্থায় আছে 2টা। একটা 2টা ইলেকট্রন। দুইটা। হ্যাঁ, আর অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন কয়টা আছে? দুইটা নিঃসঙ্গ ইলেকট্রন আর 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, মানে লোন হ্যাঁ, পেয়ার এই 2। কারণে শোনো অক্সিজেনের স্টেট ফরওয়ার্ড দুজনই কত? 2। হ্যাঁ, বুঝতে পেরেছো? এখন দুটো ইলেকট্রন নিলে সে অষ্টকপূর্ণ হয়ে যায়, সবগুলো জোড়বদ্ধ হয়ে যায়। ফ্লুরিনের নিঃসঙ্গ ইলেকট্রন কয়টা আছে? স্যার ফ্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন একটা আর লোন পেয়ার 3টা। হ্যাঁ, জোড়বদ্ধ অবস্থায় ওই যে আমরা যদি ইলেকট্রন বিন্যাসও লিখি তাহলে কি হবে? 2s2 2px2 2py2 তারপরে হলো 2pz1। হ্যাঁ, তোমরা ইলেকট্রন বিন্যাস লিখে লিখে এগুলো শিখতে পারো। এখানে এইটা হলো 2s2, এইটা হলো 2px2, এটা হলো 2py2 আর এটা হলো 2pz1। জি স্যার। তাইলে এই যে লুইস, এই সমযোজী বন্ধনের জনক কি বলা হয়? লুইসকে। বুঝতে পেরেছো? এই যে সমযোজী বন্ধনের যে ইলেকট্রনীয় তত্ত্ব, জোড়ায় জোড়ায় ইলেকট্রন শেয়ার হয়, এই জিনিসটার প্রবক্তাই হলো লুইস। এই জন্য এটাকে এই তার সম্মানার্থে এগুলিকে বলা হয় লুইস ডট গঠন। এগুলিকে কি বলা হয়? ওই যে আমি এখানে লুইস ডট গঠন। এই ডট দিয়ে এখানে কি বোঝানো হয়েছে বলো দেখি? স্যার মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনগুলো। ডট দিয়ে ইলেকট্রন বোঝানো হয়েছে, ডট দিয়ে ইলেকট্রন বোঝানো হয়েছে। আর যদি আমরা দুটো ডট পাশাপাশি একসাথে লিখি তাইলে সেটাকে আমরা বলি নিঃসঙ্গ না, এরা কি অবস্থায় আছে? পেয়ারড আপ অবস্থায় আছে, জোড়বদ্ধ অবস্থায় আছে। আর যদি একটা ইলেকট্রনকে শুধু এককভাবে লিখি তাহলে সেটা হলো নিঃসঙ্গ। যেমন দেখো ফসফরাসের নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা কয়টা? 3টা। আর জোড়বদ্ধ কয়টা? এক জোড়া অথবা দুটি। হ্যাঁ, তো এইটাই আমরা দেখবো যে এই যে লুইসের যে অষ্টক তত্ত্ব এর কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানেই যখন রাসায়নিক বন্ধনে যুক্ত হয় একটা পরমাণু, তার চারদিকে কয়টা ইলেকট্রন থাকে? তার পরমাণুর 8টা, তাই না? যেমন দেখো এই নাইট্রোজেনের বাইরের শেলে 8টা, এটারও বাইরের শেলে 8টা। 8টা কিভাবে? এখানে 6টা আর এখানে 2টা, এখানে হলো 6টা। এই নাইট্রোজেন মনে করতে পারে যে এই 6টা আমার, এই 6টা আমার আর 2টা, এই হলো 8টা। আবার এই নাইট্রোজেনেরও কয়টা হতে পারে? 8টা। তাহলে এইটা হলো লুইসের অষ্টক তত্ত্ব, যে যখন মৌলগুলো রাসায়নিক বন্ধনে যুক্ত হয় তখন এরা কি করে? এমন ভাবে ইলেকট্রন শেয়ার করে যাতে প্রত্যেকেই কি হয়? অষ্টকপূর্ণ হয়, তাই না? আচ্ছা, কিন্তু এর ব্যতিক্রমও আছে। যেমন দেখো হাইড্রোজেনের জুজুতা ইলেকট্রন সংখ্যা কয়টা? বিজ্ঞানী লুইস ও কোজেলের অষ্টক নিয়মের ভিত্তিতে বা ডট গঠন নিয়ম অনুযায়ী যৌগের অণুতে জোড় সংখ্যক ইলেকট্রন জুজুতা ইলেকট্রন থাকার কথা, তাই না? জি স্যার। যেমন পানির মধ্যে জুজুতা ইলেকট্রন সংখ্যা কয়টা পানির মধ্যে? এটা কিভাবে হিসাব করব? এখানে হাইড্রোজেন পরমাণু কয়টা? 2টা। আর অক্সিজেন 1টা। আচ্ছা, হাইড্রোজেনের বাইরে শেলে জুজুতা ইলেকট্রন কয়টা আছে? একটা। তো 1 × 2, তাই না? আর অক্সিজেনের বাইরে শেলে কয়টা জুজুতা ইলেকট্রন আছে? 6টা। তাইলে দেখো এই যে জুজুতা ইলেকট্রন ইনটু সংখ্যা, জুজুতা ইলেকট্রন ইনটু সংখ্যা, এখানে 8 হইল না? এখানে আমি লিখে রাখছি যে হাইড্রোজেনের
ইলেকট্রন হলো 1 আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হলো 2 6, তাইলে আমি বুঝে ফেলতেছি যে এটার বাইরে শেলে 6টা ইলেকট্রন আছে। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। আর ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টা? 7টা। তো 7 আর 1 8 হয়ে গেল না? এই যে জি, স্যার। দেখো, এখন যোজ্যতা ইলেকট্রন দেখানোর মানে কি? ওই যে এখানে আমি দেখিয়েছি, এই যে দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 281, তাহলে যোজ্যতা ইলেকট্রন হলো 1। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 287, যোজ্যতা ইলেকট্রন হলো 7। যেমন দেখো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন একটা, ক্লোরিনের 7টা, মোট 8 হয়ে গেল। সালফিউরিক অ্যাসিডে কেমনে এটা দেখাও তো, বলো তো দেখি, হিসাব করে বলো। হাইড্রোজেনের হাইড্রোজেনের একটা 1 আর ইন্টু 2 ইন্টু সমান 2, 2 আর আর সালফারের 6 6, অক্সিজেনের ইন্টু কয়টা হবে? 1, স্যার অক্সিজেনের 6 ইন্টু 4। হ্যাঁ, তো 424, 24 হ্যাঁ, আর 6 কত? 30 আর 2 32। তো এটা একটা জোড় 32। সংখ্যা না? হ্যাঁ স্যার। এটাও একটা জোড় সংখ্যা, এটাও একটা জোড় সংখ্যা। তাইলে আমরা দেখলাম যে অষ্টক নিয়ম অনুযায়ী প্রত্যেকটা যৌগের মধ্যে তোমার ইলেকট্রনের এই যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হবে জোড় সংখ্যক। এটা কি বুঝতে পেরেছো? যে এখানে জি, স্যার। দেখলাম আমরা 8টা, সোডিয়াম ক্লোরাইডও 8টা, সালফিউরিক অ্যাসিডে দেখলাম 32টা, তাই না? হ্যাঁ, আচ্ছা, আবার অণুতে প্রত্যেক পরমাণুর বহিঃশক্তি স্তর ইলেকট্রন দ্বারা অষ্টকপূর্ণ থাকে, এটা তো অষ্টক নিয়ম। কিন্তু এর বাইরে এগুলো ব্যতিক্রম না, এগুলোর বাইরে শেলে কি 8টা আছে? যেমন হাইড্রোজেন, লিথিয়াম, স্যার। বেরিলিয়াম, বোরন, এরা যৌগ তৈরি করলে বাইরে কি 8টা ইলেকট্রন হয়? না স্যার, থাকে না। পানির বাইরে শেলে কি, পানি যখন এই যুক্ত হয় বা পানির বাইরে আরে হাইড্রোজেনের বাইরে শেলে কি 8টা ইলেকট্রন হয়? লিথিয়াম যখন না যুক্ত স্যার। হয় তার বাইরে শেলে তো একটা ইলেকট্রন ছেড়ে দিলে 2টা হয়। বেরিলিয়ামেরও হুম, 2টো ইলেকট্রন শেয়ার করলে তার ইলেকট্রন হবে 4টা। দুটো। এগুলো কি ব্যতিক্রম না অষ্টক নিয়ম এর ব্যতিক্রম? এটা কি বুঝতে পেরেছো এগুলো কেন অষ্টক নিয়মের ব্যতিক্রম? প্রশ্ন করবো স্যার, হ্যাঁ, বেরিলিয়াম যদি স্যার 2টি ইলেকট্রন দিয়ে দেয়, ত্যাগ করে, তাহলে তো স্যার 2টা ইলেকট্রন থাকে তার। এর জন্য স্যার এটা ব্যতিক্রম। হ্যাঁ মানে তার ব্যতিক্রম কাছে না। 2টা। বাইরের সেল কি 8টা পূর্ণ হয়? হয় না। অথবা 2টো না ইলেকট্রন যদি শেয়ারও করে তাহলে 4টা হবে, কিন্তু অষ্টক পূর্ণ তো হবে না। লিথিয়ামেরও একই অবস্থা, না 3টা ইলেকট্রন আছে তার মোট, এর মধ্যে বাইরের সেলে আছে একটা ইলেকট্রন যদি সে দিয়ে দেয় তাহলে সে দ্বিত্ব হয়, হিলিয়ামের স্ট্রাকচার পায়। বোরনেরও একই অবস্থা, বোরনের বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে? 3টা। এখন 3টা যদি আরো শেয়ার করে তাহলে 6টা হবে, অষ্টক পূর্ণ তো হবে না, হবে? অথবা 3টা যদি দিয়েও না দেয় তাহলে না দ্বিত্বপূর্ণ হবে। অতএব এই কারণেই আমরা দেখব যে এই লুইসের যে অষ্টক তত্ত্ব সেটার ব্যতিক্রম হয়। তো এই যে দেখছো এখানে দেখো উল্লেখ্য যে কিছু কিছু যৌগের অণুর ডট গঠনে অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখা যায়। তারপরে কোন কোন যৌগের অণুর ডট গঠনে বিজোড় সংখ্যক যোজ্যতা ইলেকট্রন থাকে, এখানে থাকে, এইগুলো হলো ব্যতিক্রম। যেমন দেখো এনও একটা যৌগ, এখানে নাইট্রোজেনের বাইরে শেলে কয়টা ইলেকট্রন আছে? 5টা। আর অক্সিজেনের আছে কয়টা? 6টা। তাহলে 6 আর 5 কত? 11, এটা একটা হয়ে গেল না? 6টা। তাইলে ওই 6 নিয়মটা ইন্টু কি 1। মানা হলো এখানে উপরে যে নিয়মগুলো দেখলাম আমরা, তাই না? এই হলো লুইস, এই যে লুইসের যে অষ্টক নিয়ম আছে তার ব্যতিক্রম। এখন আমরা যৌগ আবার এই ব্যতিক্রমের ভিত্তিতে 2 রকমের যৌগ হতে পারে। একটা হলো অষ্টক ঘাটতি যৌগ, মানে একটা যৌগের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হওয়ার পরে যে কেন্দ্রীয় পরমাণুটা আছে তার চারপাশে 8টা ইলেকট্রন নাই, তার কম আছে, ওইটাকে আমরা বলি অষ্টক ঘাটতি বা অষ্টক অপূর্ণ যৌগ। যেমন NO2 এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে এটা কেমনে হিসাব করব আমরা? এই যে দেখো এন এর যোজ্যতা ইলেকট্রন হলো 5 আর সংখ্যা কয়টা? 1,
তাহলে হলো 5। অক্সিজেনের সংখ্যা কয়টা? টুয়াইজ অক্সিজেন। এইখানে বের করার নিয়মটা আমি এখানে নতুন করে দিয়েছি। দেখো তাইলে দুটো অক্সিজেনের জন্য ব্যালেন্স যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? তাহলে এখানে টোটাল যোজ্যতা ইলেকট্রন হলো 17 ব্যালেন্স ইলেকট্রন। ভি মানে কি? এটা কি বুঝতে পেরেছো? ভি মানে হলো ব্যালেন্স ইলেকট্রন। কেমনে হিসাব করব? এই যে দেখো এখানে কিভাবে টোটাল ব্যালেন্স ইলেকট্রন কয়টা আছে এটা হিসাব করেছি। হ্যাঁ স্যার, সবগুলো গুণ করে যোগ করে দিয়েছেন। যেমন নাইট্রোজেনে আছে একটা, তাইলে তার ব্যালেন্স ইলেকট্রন হলো 5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 5। অক্সিজেন আছে দুইটা, তাহলে টুয়াইসও এর মধ্যে কি হবে? একটা অক্সিজেন হলো 6টা ব্যালেন্স ইলেকট্রন, 2 দিয়ে গুণ করলে 12টা, মোট 12 আর 5 হলো 17 ব্যালেন্স ইলেকট্রন। অতএব এটা কি অষ্টক নিয়মের ব্যতিক্রম? NO2টা কি অষ্টক নিয়মের ব্যতিক্রম? আচ্ছা, এবার আমরা আসি অষ্টক ঘাটতি যৌগ। যেমন দেখো একটা যৌগের মূল যে পরমাণুটা, এইটাকে আমরা বলি কেন্দ্রীয় পরমাণু। যেমন এখানে বেরিলিয়ামটা হলো কেন্দ্রীয় পরমাণু, এখানে বোরনটা হলো কেন্দ্রীয় পরমাণু। সাধারণত ধাতুটাকে আমরা কি হিসাবে ধরি? কেন্দ্রীয় পরমাণু হিসাবে। যেমন অ্যালুমিনিয়ামটা এখানে কেন্দ্রীয় পরমাণু। এখন দেখো এইটা আমরা যতটা ইলেকট্রন বের করলাম ওইটার কি কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন? হ্যাঁ, এইখানে শোনো, যেটা সাধারণত পজিটিভ, যার তড়িৎ ঋণাত্মকতা কম, এটাকে আমরা কেন্দ্রীয় পরমাণু হিসেবে ধরি। এখানে যেমন দেখো নাইট্রোজেন অক্সিজেনের চেয়ে বেশি পজিটিভ, তাই না? বা তড়িৎ ঋণাত্মকতা কম, নাইট্রোজেনের হলো 3 আর অক্সিজেনের হলো 3.5, তাই না? 3.5। তো এই কারণে আমরা এটা এখানে শোনো, দুইটা মৌল হলে তো কেন্দ্রীয় পরমাণু না ধরলেও হবে, কিন্তু 2 এর অধিক হলে কেন্দ্রীয় ধরা যাবে। যেমন এখানে তিনটার মধ্যে একটা কেন্দ্রে আছে আর দুটো দুই পাশে আছে। এখানেও 3টার বেলায় একটা কেন্দ্রে আছে, এখানেও 3টার বেলায় একটা কেন্দ্রে আছে। আচ্ছা দেখো এখানে কোন পরমাণুটা অষ্টকপূর্ণ হয়েছে, কোনটা হয় নাই? এখানে দেখো তো, এখানে যে বেরিলিয়াম হলো কেন্দ্রীয় পরমাণু, তার কি অষ্টকপূর্ণ হয়েছে? না স্যার, বেরিলিয়াম তো সে হলো 4টা। তাহলে এই যৌগটাকে আমরা কি বলবো? অষ্টক ঘাটতি যৌগ বা অষ্টক সংকোচন যৌগ। সম্প্রসারণ না, অষ্টক সংকুচিত যৌগ। অষ্টক সংকুচিত যৌগ। তোমরা একটু এই পয়েন্টটা আমাকে একটু পরে শোনো, এই দুটো পয়েন্ট। আর এই জিনিসগুলো একটু খেয়াল করো। একজন পড়ো তো দেখি একটু। অষ্টক ঘাটতি যৌগ এমন কিছু যৌগ দেখা যায় যাদের অণুতে কেন্দ্রীয় পরমাণু বহিঃস্তরে 8টির কম ইলেকট্রন থাকে। তাদেরকে অষ্টক ঘাটতি বা অষ্টক অপূর্ণ বা অষ্টক সংকুচিত যৌগ বলে। যেমন বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম বোরন ট্রাইফ্লোরাইড, বোরন, হ্যাঁ ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, হ্যাঁ বোরন ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আর ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, হ্যাঁ, ইত্যাদি অষ্টক ঘাটতি বা অষ্টক অপূর্ণ বা অষ্টক সংকুচিত যৌগ। এদের প্রত্যেকের কেন্দ্রীয় পরমাণুর বহিঃস্তরে 6টি করে ইলেকট্রন আছে। যেমন বেরিলিয়াম এই কথাটা শোনো, এই কথাটা কিন্তু ঠিক না। 6টার কমও থাকতে পারে। যেমন আমরা বেরিলিয়ামের বেলায় 4টা দেখলাম, তাই না? এই কথাটা কিন্তু পুরোপুরি সঠিক না, আবার অনেকগুলোর ক্ষেত্রে সঠিক। যেমন এইখানে 6টা আছে, এখানে অ্যালুমিনিয়ামের চারপাশে কয়টা আছে? 6টা আছে, তাই না? কিন্তু এখানে বেরিলিয়ামের চারপাশে কয়টা আছে ইলেকট্রন? 4টা। তার নিজের 2টা আর শেয়ারকৃত 2টা, তাই না? ঠিক এখানে বোরনেরও নিজের 3টা আর শেয়ার করছে আরো 3টা, তাই না? এখানে অ্যালুমিনিয়ামের নিজের 3টা, ক্লোরিন থেকে প্রত্যেকটা ক্লোরিন থেকে একটা করে শেয়ার করেছে, এখানে 6টা। এটা বুঝতে পেরেছো? তো এই যৌগগুলো স্ট্রাকচার। ফেরিক ক্লোরাইড, এখানেও আয়রনের নিজের 3টা, 3 যদি না নিজের 3টা আর 3টা ক্লোরিনের 3টা, মানে 6টা।
ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, একটা জিনিস হলো এই অষ্টক ঘাটতি যৌগগুলোর যেহেতু কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি আছে, এরা কি করতে পারে? এক জোড়া ইলেকট্রন অন্যের থেকে নিতে পারে না, হ্যাঁ স্যার। নিয়ে অষ্টকপূর্ণ হতে পারে না। জি স্যার। এই কারণে এরা কি হয়, ইলেকট্রন গ্রহণ করে। কি করে? এক জোড়া ইলেকট্রন শেয়ার গ্রহণ করে করে। অন্য থেকে এক জোড়া, যেমন অ্যামোনিয়ার এক জোড়া ইলেকট্রন সে শেয়ার করে অ্যামোনিয়ার সাথে যৌগ তৈরি করতে পারবে। ক্লিয়ার? এইটাও হ্যাঁ স্যার। অ্যামোনিয়ার সাথে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে কি করতে পারবে? পারবে একটা বন্ধন তৈরি করতে পারবে। গঠন করতে পারে। এই জন্য এগুলিকে বলা হয় লুইস অ্যাসিড। এগুলিকে কি বলা হয়? লুইস লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডের সংজ্ঞা হলো এক জোড়া ইলেকট্রন গ্রহণে সক্ষম এরূপ রাসায়নিক বস্তুকে আমরা কি বলি? লুইস অ্যাসিড বলি। তাইলে এই অষ্টক ঘাটতি যৌগগুলো সবই হলো লুইস। লুইস কি বলো দেখি? লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডের সংজ্ঞাটা কি? স্যার এক অষ্টক জোড়া ঘাটতি ইলেকট্রন গ্রহণে সক্ষম এরূপ রাসায়নিক সত্তাকে কি বলি আমরা? লুইস অ্যাসিড অ্যাসিড। বলি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে হলো অষ্টক সম্প্রসারিত যৌগ। এটা একটু পড়ো তো দেখি একটু। অষ্টক সম্প্রসারিত যৌগ এমন কিছু যৌগ বা আয়ন দেখা যায় যাদের কেন্দ্রীয় পরমাণুর বহিঃস্তরে 8টির বেশি ইলেকট্রন থাকে, তাদেরকে অষ্টক সম্প্রসারণ যৌগ বলে। সালফার হেক্সাফ্লোরাইড, তারপরে আয়োডিন পেন্টাফ্লোরাইড, সালফার টেট্রাফ্লোরাইড ইত্যাদি অষ্টক সম্প্রসারিত যৌগ। এদের প্রত্যেকের কেন্দ্রীয় পরমাণুর বহিঃস্তরে 4টির বেশি যোজ্যতা ইলেকট্রন আছে। সালফারের বাইরে ছেলে 6টা, একটা সালফার হুম। পরমাণু, আর ফ্লুরিনে আছে 4টা, তো 7টা করে ইলেকট্রন আছে ফ্লুরিনের, মোট 34টা। অতএব ব্যালেন্স ইলেকট্রন সারাউন্ড সালফার। সালফারের চারপাশে কয়টা ব্যালেন্স ইলেকট্রন আছে? সালফারের চারপাশে তাইলে কয়টা ব্যালেন্স ইলেকট্রন আছে এখানে? এই 34 থেকে এই মোট 34 থেকে কারটা বাদ দিব? ফ্লুরিনেরটা বাদ দিব। যখন বন্ধন তৈরি করেছে, এক মিনিট, ফ্লুরিন যখন বন্ধন তো শেয়ারে অংশগ্রহণ করছে, এটা তো বাদ যাবে। ফ্লুরিনের বাইরের ছেলে আছে 7টা, কিন্তু একটা শেয়ারে অংশগ্রহণ করছে, অবশ্যই রয়েছে 6টা, তাই না? তো এরকম হ্যাঁ স্যার। ফ্লুরিন কয়টা আছে? 4টা না? হ্যাঁ স্যার, 4টা। তাহলে এই মোট ব্যালেন্স ইলেকট্রন থেকে এই যেগুলো অবন্ধন অবস্থায় আছে, তাই না, অশেয়ারকৃত অবস্থায় আছে, এগুলো বাদ দিলেই আমরা পেয়ে যাব। তাইলে এখানে সালফারের চারপাশে মোট কয়টা ইলেকট্রন আছে? 10টা। 10টা দেখো, 4টা বন্ধনে 4 দোকানে 8টা, আর হলো 2টা। 2টা। জি স্যার। তাইলে এই যে এইখানে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা কয়টি? স্যার মুক্তজোড় ইলেকট্রন স্যার কেন্দ্রীয় পরমাণুর মধ্যে সালফারের মধ্যে 2টা। হ্যাঁ। 8টা হয়েও আরো 2টা বেশি হয়েছে না? জি স্যার। আচ্ছা, এখানে আমরা কিভাবে বের করব? এখানে মোট ব্যালেন্স ইলেকট্রন কয়টা, এটা আগে বের করব। মোট ব্যালেন্স ইলেকট্রন কয়টা? যেমন দেখো, আয়োডিনের, এখানে আয়োডিনের হলো 7টা, আর ফ্লুরিন আছে কয়টা? 5টা। 1 2 3 4 5, তাহলে 5 7 35টা, তাহলে মোট হলো 42টা ব্যালেন্স ইলেকট্রন আছে। আচ্ছা, ব্যালেন্স এই বন্ধন তৈরি করার পর প্রত্যেকটা ফ্লুরিনে 6টা করে ইলেকট্রন মুক্ত অবস্থায় আছে না? হ্যাঁ স্যার। তাইলে এখানে ফ্লুরিন আছে কয়টা? 5, 1 2 3 4 5টা, তাহলে 530টা আছে। তাহলে 42 থেকে 30 বাদ দিলে 12টা। তাইলে এই আয়োডিনের মধ্যে মোট বন্ধন আছে কয়টা? 1 2 3 4 5, 5 দুগুণে 10টা, আর 2টা কি অবস্থায় আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে, তোমাকে বলবে যে IF5 এর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি, বা আয়োডিনের মধ্যে কয়টি মুক্তজোড় ইলেকট্রন আছে, অথবা SF4 এর মধ্যে কয়টি মুক্তজোড় ইলেকট্রন আছে? ক্লিয়ার? জি স্যার। এটা স্যার এখানে তো অ্যানায়ন। স্যার SF4 এর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন স্যার 13টি না? হ্যাঁ, না SF4 এর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন 12 আর 13। হ্যাঁ স্যার 13।
13 কোথায়? ঠিক আছে। স্যার SF4 সালফার টেট্রাফ্লোরো। 1 2 3 4 4 দোকানে 8টা আর 2টা 10টা তো এই যে স্যার এফ এ হলো তিন জোড়া করে আছে না, তাহলে 3 4 12টা, আর সালফারের দুইটা, একটা আরেকটা 13টা। স্যার মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন আপনি ও যেটা আচ্ছা, বলতেছেন। না এখন আমি তো বলবো শুধু কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কয়টা আছে, আর এই ফ্লুরিনের প্রত্যেকটার তো 3 জোড়া করে রয়ে গেছে, তাহলে 3 জোড়া 12 জোড়া, আর এখানে 1 জোড়া 13 জোড়া। হ্যাঁ স্যার ওটাই বলতেছি। মোট 13 জোড়া। আর যদি আমি উল্লেখ করে দিই যে সালফারের মধ্যে কয়টা আছে, তখন তুমি বলবা 2টা। এক জোড়া। এক জোড়া সরি। হ্যাঁ আচ্ছা, স্যার, এইটা আমরা যদি বলি এই আয়নটার নাম কি? টেট্রাক্লোরো আয়োডেট। টেট্রাক্লোরো আয়োডেট আয়ন, টেট্রাক্লোরো স্যার, আয়োডেট। একটা প্রশ্ন করবো? অথবা আমরা এটাকে পারক্লোরো আয়োডেটও বলতে পারি। হ্যাঁ বলো। স্যার, আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আছে, তখন কি আমি ইলেকট্রনের সংখ্যা বলবো নাকি কয় জোড়া আছে সেটা বলবো? আমি যদি জোড়া বলে দেই 2 জোড়া, তাইলে আর দুটি বলতে হবে না। 3 জোড়া তাইলে শেষ। আর যদি এই জোড়া উল্লেখ না করি তাহলে সংখ্যা বলতে হবে। মানে স্যার প্রশ্নটা হলো আমার যে এই যে SF4 মানে হ্যাঁ। একদম পুরোটার মধ্যে কয় জোড়া মানে না আচ্ছা, কয়টি, শোনো, কয়টি ইলেকট্রন আছে, কয়টি মুক্ত জোড় মুক্ত ইলেকট্রন জোড় আছে? ইলেকট্রন কয়টি 13টি। মুক্ত জোড়? তুমি যদি এখন 13 দোকানে 26টা বলো, ভুল হবে না। আর যদি তুমি বলো 13 জোড়া, 13 জোড়া যেই কথা, আর 26টি একই কথা। আচ্ছা স্যার, বুঝতে পারছি। 13 জোড়া বললেও ঠিক, 26টি বললেও ঠিক। ঠিক। হ্যাঁ, তখন আর জোড়া কথাটা বলতে হবে না। 13 জোড়া বললে একেবারে ফুল কারেক্ট। এখন তো সে তো বলছি মুক্ত জোড় ইলেকট্রন কয়টি আছে, তো কয় জোড়া আছে এটা বললে হয়ে যায়। এটা টেকনিক্যালি তুমি তোমার বুদ্ধি খাটাইয়া উত্তর দিবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই যে দেখো সালফেট আয়নের স্ট্রাকচার, এখানে কয়টা মুক্ত জোড়া ইলেকট্রন আছে? কেন্দ্রীয় পরমাণুতে নাই, 0। এখানে দেখো স্যার 10। ফসফরাসের, আচ্ছা এগুলো কি অষ্টক সম্প্রসারিত যৌগ? এগুলো কি যৌগ? অষ্টক সম্প্রসারিত। কেন? এখানে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে 10টার বেশি আর 8টার বেশি ইলেকট্রন প্রত্যেকটার আছে। এটা হলো PCl5, এটা একটা অষ্টক সম্প্রসারিত যৌগ। যোগ। যেহেতু এরা অষ্টক সম্প্রসারিত, অর্থাৎ তাদের 1 জোড়া ইলেকট্রন বেশি আছে, এরা কি করতে পারে? অন্য কাউকে ইলেকট্রন দিতে দান পারে। করতে পারে। এই জন্য এদেরকে বলা হয় লুইস ক্ষারক। এদেরকে কি বলা হয়? লুইস ক্ষারক। ক্ষারক। ওইটা হলো লুইস অ্যাসিড আর এটা হলো লুইস ক্ষারক। এরা হলো ইলেকট্রন দান করতে পারে 1 জোড়া বা অনেক জোড়া, আর ওইটা হলো 1 জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই না? তো অষ্টক সম্প্রসারিত যৌগ, এটা কি তোমরা বুঝতে পেরেছো? তোমাদের বইও অলরেডি এগুলো আছে, বই থেকে তোমরা এখন ক্লিয়ার করে নিবে। এটা পরীক্ষায় আসে বা ওই অবজেক্টিভ আসতে পারে যে কোনটি, নিচের কোনটি অষ্টক সম্প্রসারিত যৌগ, অথবা বলতে পারে যে SF এর মধ্যে, SF যৌগে সালফারের মধ্যে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আছে, অথবা IF5 আয়োডিন পেন্টাফ্লোরাইডের মধ্যে, আয়োডিনের মধ্যে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আছে। এটা অবজেক্টিভ হতে পারে। অথবা নিচের কোনটি লুইস অ্যাসিড, কোনটি লুইস ক্ষারক। লুইস অ্যাসিড হলে আমরা ওই যে হিসাব করব যে সেটা অষ্টক ঘাটতি না অষ্টক সম্প্রসারিত। যদি ঘাটতি হয় তাহলে লুইস অ্যাসিড, আর যদি বেশি হয় তাহলে লুইস ক্ষারক। ক্লিয়ার? আর লুইসের নামটা কেন আসছে এটা কি বুঝতে পেরেছো? এটা ডট গঠনের সাথে সম্পর্কযুক্ত, এই কারণে এটা আসছে। তো তোমাদের আজকে রেখে দেই আমি। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করব একটু দেখো। এখানে কতিপয় যৌগের লুইস ডট গঠন, তোমরা এখানে এইগুলো একটু পড়বে। আর
এখানে প্রত্যেকটা যৌগে তোমার ব্যালেন্স ইলেকট্রন কয়টা আছে, অব্যবহৃত অবস্থায় আছে, ইউজড ইন বন্ডস। এই যে দেখো এখানে আমি টোটাল এই জিনিসটার একটা হিসাব আমি এখানে দেখিয়েছি। তো তোমরা অন্যগুলোর হিসাব এখানে বের করবে। দেখছো এখানে লিখছি কতিপয় যৌগের লুইস ডট গঠন। এগুলি তোমরা একটু কষ্ট করে শিখো, এগুলো বইয়ে কিন্তু খুব অল্প একটা দুইটা ছবি দিয়ে শেষ করে দিয়েছে। যেমন পানির মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? হ্যালো স্যার দুইটি। দুই জোড়া। দুইটি বললে তো ভুল। দুই জোড়া ইলেকট্রন। দুই জোড়া। তাহলে পানি কি লুইস অ্যাসিড না লুইস ক্ষারক? স্যার লুইস অ্যাসিড। হ্যাঁ, কম অ্যাসিড। আছে। বেশি থাকলে কি অ্যাসিড হয়? ইলেকট্রন গ্রহণ করবে না দিবে? ক্ষারক। ক্ষারক। তারপরে এইখানে PCl3 এটা কি অষ্টক ঘাটতি না অষ্টক সম্প্রসারক? PCl3 স্যার এখানে পি এর এক জোড়া, 3 দোকানে 6টা আর 2টা 8টা, এটা অষ্টক ঘাটতিও না সম্প্রসারিত না, এটা লুইসের ঠিক আছে, তাই না? জি স্যার। এটা অ্যাসিডও না ক্ষারক। আচ্ছা, অ্যামোনিয়ার মধ্যে এখন বলো তো মুক্ত জোড় ইলেকট্রন কয়টি? এক জোড়া। এক জোড়া বা দুটি। এই কারণে এটা কি লুইস অ্যাসিড না লুইস ক্ষারক? স্যার অ্যাসিড। অ্যাসিড হলে তো ইলেকট্রন জোড়া গ্রহণ করে, এটা হলো লুইস ক্ষারক। মানে যার মধ্যে এক জোড়া ইলেকট্রন বাড়তি আছে সেই ইলেকট্রন জোড়া দিবে না? হ্যাঁ স্যার। এটা তো অষ্টকপূর্ণ অলরেডি। দেখো এখানে 3টা বন্ধনে 3 দোকানে 6টা আর 2টা 8টা, এই নাইট্রোজেন অষ্টকপূর্ণ, এটা ঘাটতিও না, কিন্তু তার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে। তো সেই ইচ্ছা করলে অন্য কারোর সাথে অন্য কাউকে শেয়ার করতে পারে এই দুটো ইলেকট্রন, এই কারণে এটা হলো লুইস ক্ষারক। তারপরে এইটা কি অষ্টক ঘাটতি না সম্প্রসারিত যৌগ? বলো। স্যার সম্প্রসারণ। সম্প্রসারিত, তাই না? এখানে প্রত্যেকটা ক্লোরিন পরমাণুর এক জোড়া করে মুক্ত জোড় ইলেকট্রন 3 জোড়া করে আছে। এই ক্লোরিন পরমাণুগুলো কি করতে পারে? অন্য কাউকে ইলেকট্রন দিতে পারে, এই কারণে এটা লুইস ক্ষারক হিসেবে কাজ করে, তাই না? তো তোমরা একটু পরে নাও এগুলো। থ্যাংক ইউ, আজকে রেখে দিচ্ছি। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।